ইরানকে সহযোগিতা কে করতে পারে? ইরানকে সহযোগিতা করতে পারে একমাত্র যে গ্লোবাল ফোর্স আছে, চায়না আর রাশিয়া। আচ্ছা, রাশিয়া কোথায় আটকানো? ইউক্রেনে আটকানো। রাশিয়া শক্তভাবে ফোর্স কোথায় ছিল? সিরিয়াতে ছিল। সিরিয়া যখন পড়ে গেল, রাশিয়া কি হলো? সিরিয়া থেকে সরে যেতে হলো, রাইট? সো পুরা সিরিয়া বাতিল, রাশিয়া আর এই যুদ্ধে নাই। সো এখন যদি ইরানকে আক্রমণ করে, রাশিয়া বড় কিছু করবে না। চায়নার ফরেন পলিসি যুদ্ধবিরোধী। আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চায়না সম্বন্ধে অনেক কথা বলে যে তাইওয়ানকে টেক ওভার করবে, এইটা করবে, ওইটা করবে, কিন্তু দেখেন গত 50 বছরে চায়না কোনো যুদ্ধ করেনি। ভারতের সাথেও যখন ওদের মারামারি হয়েছে লাদাখ বর্ডার টর্ডারে, তখন আপনার সাথে ওই চায়না এবং ভারত আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে যে ঠিক আছে, তাহলে আমাদের যদি মারামারিও হয় কোনো অগ্নাস্ত্র ছাড়া মারামারি হবে, লাঠি সোটা নিয়ে মারামারি হবে। হ্যাঁ, তার মানে কি? তার মানে চায়না যুদ্ধে যেতে চায় না। সে চায়না যাবে না যুদ্ধে। রাশিয়া অলরেডি গুটিয়ে গেছে। এই পুরো একটা, আপনি বলতে পারেন কিছু জিনিস হয়তো তাদের সহযোগী হয়েছে ভাগ্য, কিন্তু পুরো জিনিস একটা সাজানো প্ল্যান, এবং একদিনের না। কিন্তু নেতানিয়াহুর এই প্ল্যানটা প্রথম সারফেস করে 1995 সালে। 30 বছর ধরে একটা সাজানো প্ল্যান। এই সাজানো প্ল্যানের সাথে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ ইসলামিক স্টেটগুলো ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স, গত 30 বছরে এক এক করে এই প্ল্যানে যোগ হয়েছে। কেউ এটার বিরুদ্ধে যায় নাই। ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের, তাহলে কি বিশ্বযুদ্ধ আসন্ন? মানে এখন যে ঘটনাটা ঘটেছে, স্পেশালি গত কয়েকদিন ধরে যে ঘটনাটা ঘটেছে, এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, আনলেস আবার আপনার সাথে এই আলোচনার পর নতুন কিছু না ঘটে, তাহলে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ লেগে গেছে, অফিসিয়ালি যুদ্ধ লেগে গেছে। ইসরায়েলও ডিক্লারেশন দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই সবগুলো থ্রেটরা নিউট্রালাইজ না করবে, তাদের আক্রমণ চলতে থাকবে। ইরানও ডিক্লেয়ার করেছে যে ইসরায়েল যেটা করেছে এটা ট্যান্টামাউন্ট টু, মানে এটা সমান সমান হলো যুদ্ধ ডিক্লেয়ার করা। সো তাহলে ইরানও ঠিক সেইভাবেই জবাব দেবে। সো ইরানও পাল্টা আক্রমণ অলরেডি চালিয়েছে, এবং এখন সেট হয়ে গেছে যে ইসরায়েল ইরান যুদ্ধ অফিসিয়ালি বেসিক্যালি ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস তার এই দুটো দেশের যুদ্ধ লেগে গেছে। এখন প্রবলেমটা যেখানে, মানে বিশ্বযুদ্ধ আমি এগেন দোয়া করি, আশা করি হবে না, কিন্তু এইটা যে ছোট জিনিস ইসরায়েল ইরানের যুদ্ধ, তাও না। কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধেরও অনেক বড় র্যামিফিকেশনস আছে। ইসরায়েল একদিনে কিন্তু এই যুদ্ধটা লাগায়নি। প্রথমত ইরান আনপ্রিপেয়ার্ড ছিল, ইরান খুবই বাজেভাবে আনপ্রিপেয়ার্ড ছিল, তৈরি ছিল না এই যুদ্ধের জন্য। ইরানকে যে এইভাবে আক্রমণ করবে, এইটা বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার করেছিল 95 সালে, আজকে না, আজ থেকে 30 বছর আগে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু এইটা আমেরিকায় যে কংগ্রেসে বক্তব্যে পরিষ্কার করেছিল, এবং কংগ্রেসে এই বক্তব্য পরিষ্কার করার পর থেকে আমেরিকান ফরেন পলিসিতে নিওকন বলতে একটা গ্রুপ ছিল, এখন তারা আর অ্যাক্টিভ নেই, বাট নিওকন এই গ্রুপটা খুব পরিষ্কারভাবে এইটার উপরে ল্যাচ অন করে। এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা ছিলেন, মানে চিন্তাবিদদের মধ্যে মনে করেন স্যামুয়েল হান্টিংটন, ফ্রান্সিস ফুকুয়ামা, আপনার সরকারি পর্যায়ে ডিক চেইনি থেকে শুরু করে ডোনাল্ড রামসফেল্ড, এরকম অনেকে ছিলেন, মানে যারা সরকার পরিচালনা করেছেন, আবার এই যে বুদ্ধিদীপ্ত থিঙ্ক ট্যাঙ্কও তারা। তো এরা সবাই সেই 95 সালের নেতানিয়াহুর এই প্ল্যানটাই তখন থেকে আগলে নেন, এবং নিওকনরা তখন থেকে একটা শক্ত আলোচনা শুরু করেন যে ইসরায়েলের, তার নিওকনরা ইসরায়েলের দিকে তাকিয়ে করেননি, কিন্তু যেহেতু নেতানিয়াহুর ওই জায়গা থেকেই জিনিসটা শুরু হয়েছে, সো এটা আসলে ইসরায়েল কেন্দ্রিকই বলে আমি ধরে নিচ্ছি, যে তারা ইরাককে ডিস্টাবিলাইজ করবে, তারা সিরিয়াকে ডিস্টাবিলাইজ করবে, তারা মাগরেবকে ডিস্টাবিলাইজ করবে, তারা নর্থ আফ্রিকাকে ডিস্টাবিলাইজ করবে, এবং এটার পর ফাইনাল তারা ইরানকে ধরবে। তো আপনি যদি দেখেন গত 15 বছরের ইতিহাস দেখেন, বা গত 20 বছরের ইতিহাস দেখেন, ইরাককে যখন আক্রমণ করলো, মানে সাদ্দাম হোসেনের রিজিমটা যখন নাস্তানাবুদ করলো, যখন তাদেরকে উপড়ে ফেললো, তখন যে এক্সকিউজটা দিয়েছিল যে ইরাকের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে বা কেমিক্যাল ওয়েপন আছে, ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, ছিল না। কিন্তু পরে কেউ কিছু খুঁজে বের করতে পারেনি, এবং লক্ষ লক্ষ ইরাকি জনগণের প্রাণহানি হয়েছে। ইরাকে এখন পর্যন্ত আর কোনো স্টেবল সরকার নাই, কিন্তু ইরাক একটা দেশ যেটা যেই জায়গায় যাচ্ছিল 80-র দশকে, আজকে পুরো অন্য জায়গায় পৌঁছে গেছে। এবং ইরাক আসলে একটা উন্নত দেশ হইতে ইরাকের আরও 50 বছর লাগবে। লিবিয়ার দিকে তাকান, কি হলো? সিরিয়ার দিকে তাকান, সিরিয়ারটা খুব রিসেন্টলি হলো। একই সাথে এই যে 2 বছর আগে
যখন হামাস আক্রমণ করলো হঠাৎ করে 28 অক্টোবর বা 23 অক্টোবর আমি ভুলে গেছি, হামাস আক্রমণ করলো, ওখানে একটু একটু একটা ক্লারিফিকেশনের দরকার ছিল হামাস এভাবে কেন আক্রমণ করলো, হামাসের এন্ড গোলটা কি ছিল। কোনো এন্ড গোল ছাড়া হামাস আক্রমণ করলো যেন প্রক্সি, ইরানের প্রক্সি যতগুলো গ্রুপ ছিল, হেজবুল্লাহ বলেন, হামাস বলেন, সিরিয়ান রিজিম বলেন, আমি ইসে পর্যন্ত যাচ্ছি না, ইয়েমেন পর্যন্ত যাচ্ছি না, প্রত্যেকটা প্রক্সি রিজিমকে 2 বছরের ভেতরে একদম শেষ করে দিল ইসরায়েল। এবং একটাও কিন্তু আমেরিকা করেনি। আমেরিকার সহযোগিতা নিয়ে বা আমেরিকার জোরপূর্বক সহযোগিতা নিয়ে ইসরায়েল করেছে। কেন? কারণ আমেরিকান ফরেন পলিসি আবার ইসরায়েল থেকে সরতে পারে না, ইসরায়েলের কাছে আটকে গেছে আমেরিকান ফরেন পলিসি। সো ইসরায়েল আমেরিকার কোনো পারমিশন ছাড়া, আমেরিকানের সাথে আলোচনা ছাড়া আক্রমণ করে দিয়েছে, আমেরিকার কোনো উপায় নেই ইসরায়েলকে ব্যাক করা ছাড়া। হামাস শুধু হামাস না ভাই, পুরো গাজা স্ট্রিপ একদম মরুভূমি বানিয়ে দিয়েছে, রাইট? ওয়েস্ট ব্যাঙ্কও এখন মোটামুটি তাই। ওয়েস্ট ব্যাঙ্কও আসলে, ওয়েস্ট ব্যাঙ্কের সম্বন্ধে কথা আমরা কম শুনি, ওয়েস্ট ব্যাঙ্কও মোটামুটি তাই। লেবাননে ওইদিকে আপনার হেজবুল্লাহ শেষ, রাইট? সিরিয়া একটা বাফার ছিল, ফার্স্টে সিরিয়া, তারপর ইরাক, তারপর ইরান। সিরিয়া একটা বাফার ছিল, কিন্তু সিরিয়ার মাউন্টেন্সগুলো দিয়েও অনেক রেডার টাওয়ার ছিল, যেখান থেকে আর কি এই যে আক্রমণটা ইরানে করলো, 200-র অধিক যুদ্ধ বিমান দিয়ে যে বমিং করলো, হ্যাঁ, এই 200-র অধিক বিমান যেতেই পারতো না আজ থেকে 2 বছর আগে বা 1 বছর আগে ইরানের আকাশে। কেন? কারণ আগেই সিরিয়ান রেডারে ধরা পড়ে যেত, সিরিয়ার থেকে এটার উপরে কামান চলতো, ইরাক থেকে চলতো, ইরান থেকে চলতো, এগুলো বিমান আসতেই পারতো না। সো সিরিয়ার দখলটাও কিন্তু একটা বড়ভাবে একটা অঙ্ক করা ছিল যে এইগুলা চলে গেলে, হামাস চলে গেল, সো ভিতর থেকে ঝামেলা করতে পারবে না, হেজবুল্লাহ চলে গেল, পাশের বর্ডার থেকে ঝামেলা করতে পারবে না, সিরিয়া চলে গেল, আর কোনো ঝামেলা করতে পারবে না। ইরাক তো অনেক আগে আমরা ডিস্টাবলিশ করে দিয়েছি, এখন ডিরেক্ট আমি ইরানে আক্রমণ করতে পারি। ইরানকে সহযোগিতা কে করতে পারে? ইরানকে সহযোগিতা করতে পারে একমাত্র যে গ্লোবাল ফোর্স আছে, চায়না আর রাশিয়া। আচ্ছা, রাশিয়া কোথায় আটকানো? ইউক্রেনে আটকানো। রাশিয়া শক্তভাবে ফোর্স কোথায় ছিল? সিরিয়াতে ছিল। সিরিয়া যখন পড়ে গেল, রাশিয়া কি হলো? সিরিয়া থেকে সরে যেতে হলো, রাইট? সো পুরা সিরিয়া বাতিল, রাশিয়া আর এই যুদ্ধে নাই। সো এখন যদি ইরানকে আক্রমণ করে, রাশিয়া বড় কিছু করবে না। চায়নার ফরেন পলিসি যুদ্ধবিরোধী। আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চায়না সম্বন্ধে অনেক কথা বলে যে তাইওয়ানকে টেক ওভার করবে, এইটা করবে, ওইটা করবে, কিন্তু দেখেন গত 50 বছরে চায়না কোনো যুদ্ধ করেনি, একটাও না। আপনি গত 50 বছরে 5 দিন খুঁজে পাবেন না যেই 5 দিন আমেরিকা কোথাও কোনো যুদ্ধে লিপ্ত ছিল না, যে সময় ইসরায়েল কোথাও কোনো যুদ্ধ লাগাইতে চেষ্টা করে নাই। গত 50 বছরে 5টা দিন খুঁজে পাবেন না। আর চায়না গত 50 বছর কোনো যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না, কোনো যুদ্ধের সাথে না। তো তাহলে এখন চায়না এই যুদ্ধে ঢুকবে? 50 বছর ওরা কোনো যুদ্ধে ঢুকে নেই। ওরা সবাইকে বারবার করে পরিষ্কার করছে আমরা কিন্তু যুদ্ধ করবো না। ভারতের সাথেও যখন ওদের মারামারি হয়েছে লাদাখ বর্ডার টর্ডারে, তখন আপনার এর সাথে ওই চায়না এবং ভারত আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে যে ঠিক আছে, তাহলে আমাদের যদি মারামারিও হয় কোনো অগ্নাস্ত্র ছাড়া মারামারি হবে, লাঠিসোঁটা নিয়ে মারামারি হবে। হ্যাঁ, তার মানে কি? তার মানে চায়না যুদ্ধে যেতে চায় না, সে চায়না যাবে না যুদ্ধে। রাশিয়া অলরেডি গুটিয়ে গেছে। এই পুরো একটা, আপনি বলতে পারেন কিছু জিনিস হয়তো তাদের সহযোগী হয়েছে ভাগ্য, কিন্তু পুরো জিনিস একটা সাজানো প্ল্যান, এবং একদিনের না। কিন্তু নেতানিয়াহুর এই প্ল্যানটা প্রথম সারফেস করে 1995 সালে। 30 বছর ধরে একটা সাজানো প্ল্যান। এই সাজানো প্ল্যানের সাথে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ ইসলামিক স্টেটগুলো ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স, গত 30 বছরে এক এক করে এই প্ল্যানে যোগ হয়েছে, কেউ এটার বিরুদ্ধে যায় নাই। এবং একই সাথে আজকে ইরানের যে জিনিসটা হয়েছে, ইরানের সরকার এবং ইরানের জনগণ পৃথক। সরকার, ইরানের যে সরকার, এই সরকার জনগণের সম্পৃক্ত সরকার না, জনগণ এই সরকার চায় না। এখন জনগণও একটা উইয়ার্ড জায়গায় পড়েছে যে এই যে আমাদের দেশের সভরেন্টি, স্বায়ত্তশাসনের উপর আক্রমণ, এইটা আগে না এই সরকারের সাথে বিরোধিতা আগে। এবং ইরান এমন একটা জায়গায় এসছে, ইরানের সরকার এমন একটা জায়গায় এসছে যে এই সরকারকে এখন ডিসিশন নিতে হবে যে আমরা যুদ্ধ করব না আমরা হার মেনে নিব। যুদ্ধ তারা ডিক্লেয়ার করে দিয়েছে, কিছুদিন মিনিমাম যুদ্ধ চলবে। হার মেনে নিলে কি হবে? ইসরায়েলি যে শক্তি এখন হতো ভাই, আমরা যদি দেখতাম গত 20 বছরে যে ইরাকে আসলেই আমেরিকান ফোর্সেস গিয়ে তারপর উন্নয়ন করতে চেষ্টা করেছে, আফগানিস্তানে উন্নয়ন হয়েছে, লিবিয়ায় উন্নয়ন হয়েছে, এই 3টা দেশের দিকে তাকান ভাই। এখন
লিবিয়ার দিকে তাকান, কোনো দেশ বলতে কিছু নাই কিন্তু এখন। ইরাকের দিকে তাকান, স্টেবিলিটি বলতে কিছু নাই। আফগানিস্তান, যাই হোক, আমি আর গেলামই না এগুলোতে। তাহলে ইরান থেকে আমরা কি আশা করতে পারি? ইরান যদি যুদ্ধ ছেড়ে দেয়, হয়তো একই ধরনের একটা ভাগ্য, যেটা না ইরানের জনগণ মেনে নিতে চাইবে, ইরানের সরকার। তাইলে ইরানের সরকার যুদ্ধ করতে হবে। ইরানের সরকারকে যদি যুদ্ধ করতে হয়, ইরানের সরকারকে এখন আর কোনো উপায় নাই। ওই যে নিউক্লিয়ার ওয়েপন নিয়ে যে ঝামেলাটা শুরু হয়েছিল, পারমাণবিক আপনার ওয়েপনরি, এখন ইরানের সরকারের আর কোনো উপায় থাকবে না রাশিয়া বা চায়নার কাছে বা নর্থ কোরিয়ার কাছে হাত পা ধরা পারমাণবিক ওয়েপনরি সাপ্লাইয়ের জন্য। এখন এই সাপ্লাই লাইনটা কোন দিক দিয়ে হবে, কিভাবে আসতে পারবে, এইখানে কোন কোন স্টেট সহযোগী হবে, পাকিস্তান এখানে কিভাবে কানেক্টেড থাকবে, তাই আর এই কানেকশনের জন্য আবার পাকিস্তান সিআই এর কি হবে রিলেশনশিপের। পুরো বিশ্ব বা পুরো সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট অ্যান্ড সর্ট অফ আপনার কি বলেন ওয়েস্ট এশিয়া, পুরো জায়গাটা এখন বিশাল একটা আপনার অনিশ্চয়তায় একটা জায়গায় আমরা চলে আসছি। এবং পুরো জিনিসটা কারণ ইসরায়েল এটুকু একটা দেশ, যেই দেশটা 80 বছর ধরে গণহত্যা থেকে শুরু করে সব ধরনের জেনোসাইডাল অ্যাকশন করে আসছে প্যালেস্টিনিয়ানদের উপরে, তাদেরও একটা সাম্রাজ্যবাদী সরকার। মানে ইসরায়েলের জনগণও কিন্তু নেতানিয়াহুর সরকার পছন্দ করে না। মানে যখন 2 বছর আগে হামাসের সাথে এই ঝামেলাটা শুরু হলো, তখন কিন্তু মানে অনেকেই আলোচনা করেছে যে এটা নেতানিয়াহু সরকার নিজে ইচ্ছা করে বাদিয়েছে, কারণ জনগণের কাছে তারা এত অপ্রীতিকর হয়ে গেছিল যে ওদের সরকার যে কোনো মুহূর্তে পড়বে, এরকম একটা অবস্থানে ওই আক্রমণটা হয়েছিল। তো বুঝতে পারছেন, সো এই জায়গা থেকে যে ইসরায়েলের একটা আপনার সাম্রাজ্যবাদী একটা সরকার, তাদেরকে সহযোগিতা করবার জন্য ওয়েস্টার্ন পাওয়ার, স্পেশালি যুক্তরাষ্ট্র, এমন একটা জায়গায় যদি চলে আসে যেখানে বাকি মেজরিটি অফ দ্য গ্লোবাল পপুলেশন, মানে বিশ্বের মেজরিটি পপুলেশন যদি আনসার্টেনটিতে পড়ে যায়, এবং আরেকটা দেশ মানে ইরান যদি এখন আসলেই যুদ্ধ চালানোর জন্য আরও এক্সট্রা মেজার্সে যায়, তাহলে কী হবে আমরা বলতে পারছি না। আর মিনিমাম যেটা হবে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে ইরান এবং ইসরায়েলের ক্ষতি হয়তো কম্পারেটিভলি কম হবে, কারণ ইসরায়েলের প্রোটেকশনের জন্য কিন্তু আমেরিকা থেকে শুরু করে পুরো নেটো আছে। কিন্তু ইরান অনেক দূর ধ্বংস হবে। এবং একই সাথে এই যে এলাকার অন্য দেশগুলো, সিরিয়া বলেন, আপনার ইরাক বলেন, আপনার লেবানন বলেন, এই জায়গাগুলোও কিন্তু এই যে এই ধ্বংসের যে লীলা খেলা, এটা থেকে পার পেতে পারবেন। সো এখন আমরা অ্যাটলিস্ট চাই, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া রাখি যে যুক্তরাষ্ট্রর অ্যাটলিস্ট যেন একটু বুদ্ধি উদয় হয় এবং ইসরায়েলের এই ওয়ার মঙ্গারিংকে থামানো হয় এবং একটা পিসফুল সেটেলমেন্টে পুরো বিশ্ব যেন আসতে পারে।